অনেক দিন আগের কথা। বাগদাদের এক গ্রামে এক লোক বাস করত। সে খুব ধনীও ছিল না, আবার গরিবও না। তার ৩ জন যুবক ছেলে ছিল। ছেলেরা দেখতে খুব সুন্দর আর সুঠাম দেহের অধিকারী ছিল। তারা লেখাপড়া শিখেছিল, খুব বুদ্ধিমান আর মির্জার বুঝদার ছিল। ভালো মানুষের সাথে সবসময় মিশত আর খারাপদের থেকে সবসময় দূরে থাকত। বড় ভাই নাসেরের বয়স ২১ বছর, মেজ ভাই নওরোজের ১৮ বছর, আর ছোট ভাই নাদালের বয়স ১৬ বছর। একদিন তাদের বাবা ৩ জনকে নিজের কাছে ডাকল এবং অনেক আদর করার পর বলল, আমার কলিজার টুকরো সন্তানেরা, আমার মৃত্যুর পর তোমাদের কাছে যে সম্পদ থাকবে তা বেশি দিন চলবে না। আমি তোমাদের জন্য যা করার করেছি, আমার কাছে এর চেয়ে বেশি আশা করো না। আমি তোমাদের ৩টি গুণ দিয়েছি। প্রথমত তোমাদের স্বাস্থ্যবান আর শক্তিশালী বানিয়েছি। দ্বিতীয়ত তোমাদের অস্ত্র চালানো শিখিয়েছি এবং তোমরা দক্ষ সিপাহী হয়েছ। আর তৃতীয়ত কাউকে ভয় না পাওয়া শিখিয়েছি, যা তোমাদের সাহসী বানিয়েছে। আর এখন আমি তোমাদের ৩টি উপদেশ দিচ্ছি। এগুলো শুনে রেখো এবং সবসময় মনে রেখো। সবসময় সৎ থেকো, তাহলে ঝামেলা থেকে দূরে থাকবে। পরিশ্রম করতে কখনো পিছোপা হইও না, তাহলে আরামে আর শান্তিতে বাঁচবে। আর দান খয়রাত করো, তাহলে তোমাদের কখনো লজ্জিত হতে হবে না। বাকি সব চিন্তা তোমরা নিজেরাই করো। আমি তোমাদের জন্য ৩টি ঘোড়া তৈরি রেখেছি, কালো, বাদাম আর খাকি রঙের। তোমাদের থলেতে এত খাবার ভরে দিয়েছি যা ১ সপ্তাহের জন্য যথেষ্ট হবে। এখন তোমরা সফরের জন্য রওনা হয়ে যাও। পৃথিবী ঘুরে দেখো। যতক্ষণ পৃথিবী না দেখবে ততক্ষণ তোমরা মানুষ হতে পারবে না। যাও এবং নিজেদের ভাগ্য পরীক্ষা করো। তোমাদের যাত্রা শুভ হোক, আমার সন্তানেরা। বাবা এতটুকু বলে সেখান থেকে উঠে চলে গেল। ৩ ভাই সফরের প্রস্তুতি নিতে লাগল এবং পরের দিন সকাল হতেই তারা সফরে বেরিয়ে পড়ল। তারা সারা দিন সফর করল এবং নিজের বাড়ি থেকে অনেক দূরে চলে গেল। সন্ধে হলে তারা এক জায়গায় বিশ্রামের জন্য থামল। তারা ঘোড়া থেকে নামল, খাবার খেল এবং ঘুমানোর প্রস্তুতি নিতে লাগল। জায়গাটা খুব নির্জন আর শুনশান ছিল। ৩ ভাই ভাবল যে এখানে ৩ জনের একসাথে ঘুমানো ঠিক হবে না। তারা সিদ্ধান্ত নিল যে ৩ ভাই রাতটাকে ৩ ভাগে ভাগ করে নেবে এবং একজন একজন করে পাহারা দেবে। তারা তাই করল। সবার আগে বড় ভাই নাসের পাহারা দিতে লাগল এবং বাকি ২ জন শুয়ে ঘুমিয়ে পড়ল। নাসের অনেকক্ষণ বসে তলোয়ার নিয়ে খেলতে লাগল এবং ভাইদের পাহারা দিতে লাগল। জ্যোৎস্না রাত ছিল, চারদিকে নিস্তব্ধতা ছেয়েছিল এবং পুরো পরিবেশ ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ একটা শব্দ হল এবং নাসের তলোয়ার হাতে সতর্ক হয়ে দাঁড়িয়ে গেল। যেখানে ৩ ভাই থেমেছিল তার থেকে কিছুটা দূরেই একটা জঙ্গল ছিল, আর সেখানে এক সিংহ তার গুহায় শুয়েছিল। মানুষের গন্ধ পেয়ে সেই সিংহ গুহা থেকে বের হয়ে খোলা ময়দানে চলে এলো। নাসের যখন সিংহটাকে দেখল, সে না ভয় পেল না ঘাবড়ানো। তার বিশ্বাস ছিল যে সে সিংহের মোকাবিলা করতে পারবে, কিন্তু তার চিন্তা ছিল ভাইদের ঘুম নিয়ে। সে একদিকে দৌড় দিল এবং সিংহ তার পিছু নিল। কিছুটা দূরে গিয়ে নাসের পেছনে ঘুরে সিংহের থাবায় তলোয়ার দিয়ে আঘাত করল। জখমি সিংহ গর্জন করে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। নাসের পিছিয়ে গেল এবং নিজের তলোয়ার দিয়ে সিংহের বাম থাবায় জোর আঘাত করল। সিংহ আরেকবার নিজের সব শক্তি দিয়ে সেই বাহাদুরের ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু নাসের তাকে আবার ধোঁকা দিল, আর এবার সে পুরো শক্তি দিয়ে সিংহের মাথায় তলোয়ারের কোপ বসাল। সিংহ ওখানেই পড়ে গেল এবং সাথে সাথে মারা গেল। নাসের সিংহের চামড়ার একটা টুকরো কেটে নিজের জামার নিচে কোমরে বেঁধে দিল। তারপর সে তার ভাইদের কাছে এসে এমনভাবে এসে বসল যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পর নাসেরের পাহারার সময় শেষ হয়ে গেল। সে শুয়ে পড়ল আর তারপর নওরোজ পাহারা দিতে লাগল। তার পাহারার সময় বিশেষ কোনো দুর্ঘটনা ছাড়াই কেটে গেল। তারপর তৃতীয় ভাই নাদালের পালা এলো। তার সময়ও তেমন কিছু ঘটল না এবং সারা রাত এভাবেই কেটে গেল। সকাল হলে ৩ ভাই ঘোড়ায় চড়ে সামনে এগিয়ে চলল। তারা পুরো দিন চলতে থাকল এবং এক লম্বা পথ পাড়ি দিল। সূর্য ডোবার সময় তারা একটা বড় পাহাড়ের সামনে পৌঁছল। সেই পাহাড়ের পাদদেশে একটা বড় গাছ ছিল, তার নিচে একটা ঝর্ণা ছিল। ভাইরা সেই ঝর্ণার কাছেই রাত কাটানোর সিদ্ধান্ত নিল। সেই ঝর্ণার কাছেই একটা গুহা ছিল এবং তার ভেতরে সাপের রাজা অজগর সুলতান থাকত, কিন্তু ৩ ভাইয়ের সেই ব্যাপারে কোনো ধারণাই ছিল না। তারা ঘোড়াদের পানি পান করালো এবং গাছের সাথে বেঁধে তাদের পরিষ্কার করল। তাদের সামনে খাবার দিয়ে নিজেরা খেতে বসল। খাওয়া শেষ হলে তারা সিদ্ধান্ত নিল যে গত রাতের মতোই তারা ৩ জন পালা করে পাহারা দেবে। গত রাতের মতোই ছোট ২ ভাই শুয়ে পড়ল আর বড় ভাই পাহারা দিতে লাগল।
তার পাহারার সময় বিশেষ কোনো দুর্ঘটনা ঘটল না। এবার মেজ ভাই নওরোজের পালা ছিল। জোছনা রাত ছিল এবং চারদিকে পিন পতন নীরবতা। কিন্তু কিছুক্ষণ পরেই সেই গুহা থেকে সেই অজগর সাপ বের হলো। সে বিশাল ফনা তুলে ফোঁস করতে করতে ঝর্ণার দিকে এগোতে লাগল। কিন্তু নরোজ একটুও ভয় পেল না। সে ভাবল পাছে তার ভাইদের ঘুমে ব্যাঘাত ঘটে, তাই সে একটা খোলা ময়দানের দিকে দৌড় দিল। অজগর যখন মানুষের গন্ধ পেল, সে তার পিছু নিল। কিছুটা দূরে গিয়ে নরস থামল এবং তলোয়ার বের করে সাপের লেজে আঘাত করল। সাপ যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি খেতে লাগল। বাহাদুর দ্বিতীয় আঘাত তার পিঠে করল এবং তৃতীয় আঘাতে সাপ ওখানেই শেষ হয়ে গেল। নরোজ তার চামড়ার একটা লম্বা ফালি কেটে জামার নিচে কোমরে বেঁধে নিল। তারপর সে ফিরে এসে নিজের জায়গায় এমনভাবে এসে বসল যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পর তার পাহারার সময় শেষ হল এবং নাদালের পালা এলো। তার পাহারাও ঠিকঠাক কেটে গেল। সকাল হতেই তিন ভাই ঘোড়ায় চড়ল এবং পরের দিনও তারা সারা দিন চলতে লাগল। তারা এগোতে থাকল, সফর করতে থাকল। পাহাড় পর্বত পার হয়ে তারা এক টিলার কাছে পৌঁছল। সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়ে তারা থামল, কারণ আকাশে মেঘ জমেছিল এবং রাত অন্ধকার ছিল। তাই তারা আগুন জ্বালিয়ে নিল এবং বসে খাবার খেতে লাগল। নিয়ম মতো ছোট দুই ভাই শুয়ে পড়ল আর বড় ভাই পাহারা দিতে লাগল। এরপর মেজ ভাইয়ের পালা এলো। তারপর সেও শুয়ে পড়ল এবং ছোট ভাই নাদাল পাহারা দিতে লাগল। প্রথমে ছোট ভাই নাদাল অনেকক্ষণ বসে পাহারা দিল। চারদিকে অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, তাই সে চোখ বন্ধ করে কান খোলা রেখে বসে রইল। মাঝে মাঝে সে চোখ খুলে এদিক ওদিক দেখত, আবার চোখ বন্ধ করে বসে পড়ত। একবার সে চোখ খুলে দেখল আগুন নিভে গেছে। আগুন আবার জ্বালানো দরকার। সে এটা ভেবে সেই টিলার উপর উঠল এবং এদিক ওদিক তাকাতে লাগল যদি কোথাও আগুন দেখা যায়। হঠাৎ দূরে কোথাও একটা প্রদীপের আলো মিটমিট করতে দেখল। সে টিলা থেকে নামল এবং ঘোড়ায় চড়ে সেদিকে রওনা দিল। অনেকক্ষণ চলার পর সে এক লাকলা নির্জন বাড়ির কাছে পৌঁছাল। সে ঘোড়া থেকে নামল এবং পায়ের আঙুলে ভর দিয়ে হেঁটে তার কাছে গিয়ে দাঁড়াল। সে জানালা দিয়ে ভেতরে উকি দিল। ভেতরে আলো ছিল এবং ঘরের মাঝখানে চুলায় রান্না হচ্ছিল, আর তার চারপাশে প্রায় ২০ জন লোক বসেছিল। তাদের চেহারা ভয়ঙ্কর ছিল আর চোখগুলো বড় বড় ছিল। মনে হচ্ছিল তারা কোনো ষড়যন্ত্র করছে, চোর ডাকাত মনে হচ্ছিল। নাদাল মনে মনে ভাবল, যদি এদের এভাবে ছেড়ে চলে যাই তবে এটা একজন ভালো মানুষের জন্য ঠিক হবে না। চলো বুদ্ধির খেলা খেলি, এমন কিছু করি যাতে এদের মাঝ থেকে এদের মতলব জানতে পারি, এবং এমন কিছু করি যাতে এদের ওপর আমার বিশ্বাস জন্মায়, আর সুযোগ বুঝে নিজের কাজ করে দিই। সে দরজা খুলে ঘরের ভেতর ঢুকল। একজন অচেনা লোককে ভেতরে আসতে দেখে সব ডাকাত চমকে গেল এবং অস্ত্র হাতে নিল। নাদাল ডাকাত সর্দারকে উদ্দেশ্য করে বলল, হুজুর, আমি আপনার নগণ্য গোলাম। আমি অনেক দূরের এক শহর থেকে এসেছি। এতদিন আমি ছোটখাটো কাজ করতাম, কিন্তু আমার ইচ্ছে ছিল কোনো দলে যোগ দেওয়ার। হঠাৎ আমি আপনাদের খোঁজ পেলাম আর এখানে চলে এলাম। এখন আপনারাই আমার ভরসা। দয়া করে আমাকে আপনাদের দলে নিয়ে নিন। হুজুর, আমার বয়সের দিকে তাকাবেন না। আমার অনেক গুণ আছে। আমি সুড়ঙ্গ খুঁড়তে পারি, গোয়েন্দাগিরি করতে পারি, আর এদিক ওদিকের খবর জোগাড় করতে পারি। আমি আপনাদের কাজে আসব। নাদাল এমনভাবে চাল চলল যে ডাকাত সর্দারের তাকে বিশ্বাস হয়ে গেল। ডাকাত সর্দার নাদালকে বলল, তুমি খুব ভালো করেছ যে এসেছ। এসো, এখানে বসো। নাদাল সামনে গেল, কুর্নিশ করে সালাম দিল এবং তাদের কাছে বসল। রান্না শেষ হলে সবাই খেল। সেই রাতে তারা রাজার মহলে ডাকাতি করার পরিকল্পনা করেছিল। খাওয়া দাওয়ার পর সবাই ঘোড়ায় চড়ল এবং রওনা দিল। নাদালও তাদের সাথে ছিল। কিছুক্ষণ পর তারা রাজার বাগানের কাছে পৌঁছল। পরামর্শ করতে লাগল যে ভেতরে কিভাবে ঢোকা যায়। অবশেষে তারা সিদ্ধান্ত নিল যে সবার আগে নাদাল দেওয়াল টপকে দেখবে যে প্রহরীরা ঘুমাচ্ছে নাকি জেগে আছে। যদি তারা ঘুমিয়ে থাকে তবে এক এক করে সব ডাকাত বাগানে নামবে এবং একসাথে মহলে ঢুকবে। ডাকাতদের সাহায্যে নাদাল দেওয়াল টপকাল এবং বাগানে ঘুরে দেখল যে প্রহরীরা ঘুমাচ্ছে। ডাকাতদের ইশারা করল যে খুব ভালো সুযোগ। তারপর এক এক করে সব ডাকাত দেওয়াল টপকাতে লাগল। প্রথম ডাকাত যখন দেওয়ালের ওপর উঠে নিজের মাথা নিচের দিকে ঝোঁকাল, নাদাল তার ঘাড়ে তলোয়ারের কোপ দিল। তার মাথা কেটে বাগানে পড়ল এবং তার মরা দেহ টেনে বাগানে ফেলে দিল। বাকি সব ডাকাতেরও একই দশা হল। এরপর নাদাল সতর্কতার সাথে মহলের দিকে এগোল। সে একটা বড় হলের সামনে পৌঁছাল। সেখানে ৩টে বড় দরজা ছিল এবং সেখানে কিছু মেয়ে পাহারা দিচ্ছিল, কিন্তু তারাও আরামে ঘুমাচ্ছিল। নাদাল একটা দরজায় ঢুকল। সে দেখল একটা খুব সাজানো গোছানো ঘর।
দামি পর্দা ঝুলছে এবং ঘরের মাঝখানে একটা সুন্দর পালঙ্কে একটা সুন্দরী যুবতী মেয়ে শুয়ে ঘুমাচ্ছে। সে খুবই সুন্দরী ছিল। নাদাল আস্তে আস্তে তার কাছে গেল এবং তার হাতের সোনার আংটি খুলে নিজের পকেটে রাখল এবং আস্তে করে সেখান থেকে বেরিয়ে অন্য হলে পৌঁছাল। এখন এসো অন্য ঘরটা দেখে নি, সে মনে মনে ভাবল এবং এটা ভেবে দ্বিতীয় ঘরে ঢুকল। এই ঘরটা প্রথম ঘরটার চেয়েও বেশি সুন্দর আর সাজানো গোছানো ছিল। সবদিকে দামি পর্দা ঝুলছিল। সেখানেও ঘরের মাঝখানে একটা রূপার পালঙ্কে খুব সুন্দরী একটা মেয়ে শুয়ে ঘুমাচ্ছিল এবং তার পালঙ্কের কাছে কিছু দাসী ঘুমে বিভর ছিল। নাদাল আস্তে করে এগিয়ে তার আঙুল থেকেও আংটি নিয়ে নিল এবং আবার হলে ফিরে এলো। এবার সে তৃতীয় ঘরের দিকে গেল। তৃতীয় ঘরটা প্রথম দুই ঘরের চেয়েও বেশি সুন্দর আর আলিশান ছিল এবং সেই ঘরেও একটা পালঙ্কে অপরূপ সুন্দরী যুবতী মেয়ে শুয়ে ঘুমাচ্ছিল। এই মেয়েটি আগের দুই মেয়ের চেয়েও বেশি সুন্দরী ছিল। নাদাল আস্তে করে গিয়ে তার বাম কানের দুল খুলে নিল। তারপর সেখান থেকে বেরিয়ে বাগানে এলো এবং বাগান থেকে দেওয়াল টোপারে মহলের বাইরে এলো। নিজের ঘোড়ায় চড়ে নিজেদের আস্তানার দিকে ফিরে চলল। সেখানে পৌঁছে দেখল তার দুই ভাই এখনও আরামে ঘুমাচ্ছে। নাদাল সেখানেই বসে রইল এবং নিজের তলোয়ার দিয়ে খেলা দেখল। সকাল হলে তিন ভাই নাস্তা করতে বসল। তারপর ঘোড়ায় চড়ে সামনের সফরের জন্য বেরিয়ে গেল। কিছুক্ষণ চলার পর তারা এক শহরে পৌঁছাল। সেখানে পৌঁছে তারা এক সরাই খায়ে উঠল। তারা ঘোড়াগুলোকে একটা চালার নিচে বাঁধল এবং তিনজনে খাবার ঘরের দিকে গেল এবং চা খেতে খেতে বিশ্রাম নিতে লাগল। ইতোমধ্যে রাস্তায় এক ঢোল বাদক এলো এবং উচ্চ স্বরে বলতে লাগল, হে জনগণ, কান খুলে শোনো, আজ রাতে রাজার মহলে এক আজব ঘটনা ঘটেছে। মহলের বাগানে কেউ ২০ জন ডাকাতের মাথা কেটে ফেলেছে এবং রাজকন্যাদের একটি করে সোনার গয়না গায়েব হয়ে গেছে। তাই রাজার ঘোষণা যে শহরের সব বাসিন্দা, ছোট হোক বা বড়, এই রহস্য উদ্ঘাটনে তাকে সাহায্য করুক, যাতে তিনি জানতে পারেন কে সেই বাহাদুর যে এই কাজ করেছে। সুতরাং শহরে কোনো অচেনা মুসাফির থাকলে তাকে যেন মহলে পাঠিয়ে দেওয়া হয়। সরাইখানার মালিক তিন ভাইকে তাড়াতাড়ি বলল মহলে চলে যেতে। তিন ভাই উঠল এবং রাজার মহলের পথ ধরল। রাজাকে খবর দেওয়া হল যে ৩ জন অচেনা লোক এসেছে। রাজা বললেন ৩ জনকে আলাদা আলাদা ঘরে রাখার ব্যবস্থা করতে এবং নিজের উজিরকে বললেন, তুমি ওদের থেকে রহস্য বের করো। যদি তাদের সোজাভাবে জিজ্ঞেস করা হয় তবে হতে পারে তারা কিছু বলবে না। ভালো হবে যদি তাদের একাই ছেড়ে দেওয়া হয়। তাই করা হলো। ৩ ভাইয়ের সামনে দস্তরখান বিছিয়ে দেওয়া হলো এবং তাতে নানা পদের খাবার সাজিয়ে দেওয়া হলো। পাশের ঘরে রাজা রুজির কান পেতে বসল। নাসের বলল, আমাদের কচি ভেড়ার মাংস দেওয়া হয়েছে, কিন্তু মনে হচ্ছে এই ভেড়কে কোনো কুকুর দুধ খাইয়েছিল। নরজ বলল, রাজারা কুকুরের মাংস খেতেও দ্বিধা করেন না। আমি তো এই ভেবে অবাক হচ্ছি যে আঙুরের এই মুরব্বা থেকে মানুষের গন্ধ কেন আসছে। নাদালও মুরব্বা চেখে বলল, হ্যাঁ সত্যি, রাজারা সব হিংস্র হয়। মুরব্বায় মানুষের রক্ত মিশে থাকলেও অবাক হওয়ার কিছু নেই। আমিও একটা ব্যাপারে অবাক, থালায় যেভাবে রুটি সাজানো একজন দক্ষ বাবুর্চি এভাবে সাজাতে পারে। নাসের বলল, হ্যাঁ এমনই হবে। আমাদের মহলে এই জন্যই ডাকা হয়েছে যাতে মহলে ঘটা ঘটনার রহস্য আমাদের থেকে জানা যায়। আমাদেরও জিজ্ঞেসবাদ করা হবে। আমরা তাদের কি জবাব দেব? আমাদের মিথ্যে বলার কোনো দরকার নেই। নরজ বলল, হ্যাঁ, আমরা তাদের সব বলে দেব। এখন ভালো হবে যদি এই ৩ দিনের সফরে আমাদের উপর যা কিছু ঘটেছে আমরা ৩ জন একে অপরকে শোনাই। সুতরাং সবাই নিজে নিজের গল্প শোনানো শুরু করল। প্রথমে নাসের নিজের অভিজ্ঞতা শোনাল যে সে কিভাবে সিংহের মোকাবেলা করেছে এবং তাকে মেরেছে। প্রমাণ হিসেবে সে সিংহের চামড়ার যে টুকরোটা কেটেছিল তা কোমর থেকে খুলে ভাইদের সামনে রাখল। তারপর নরজ নিজের গল্প শোনাল এবং সে সাপের চামড়ার টুকরোটা যা সে কেটে কোমরে বেঁধেছিল সেটা খুলে ভাইদের সামনে রাখল। এবার নাদালের পালা এলো। সে তৃতীয় রাতের সব ঘটনা ভাইদের শোনাল এবং পকেট থেকে সব জিনিস বের করে ভাইদের দেখাল যা সে যাওয়ার সময় মহল থেকে নিয়েছিল। এখন রাজা আর উজিরের সামনে সব রহস্য খুলে গেল, কিন্তু ওই ৩ ভাই মাংস আর মুরব্বা নিয়ে যে কথা বলেছিল তা তাদের মাথায় ঢুকল না। তাই রাজা সবার আগে সেই রাখালকে ডেকে পাঠালেন এবং তাকে জিজ্ঞেস করলেন, সত্যি করে বল, তুই কাল যে ভেড়ার মাংস পাঠিয়েছিলি তাকে কি কোনো কুকুর দুধ খাইয়েছিল? জাহাপনা, যদি আপনি আমার প্রাণ ভিক্ষা দেন তবে আমি সত্যিটা বলি। রাখাল বলল,
রাজা বললেন, দিলাম প্রাণভিক্ষা, কিন্তু সত্যি বল। তখন রাখাল বলল, শীতকালে আমার যে ছাগলকা একটা বাচ্চা দিয়েছিল সে গত শীতে মারা যায়। বাচ্চার ওপর আমার মায়া হলো এবং আমি তাকে এক মা কুকুরের কাছে দিলাম, আর সেই কুকুরই নিজের দুধ খাইয়ে তাকে বড় করেছে। কাল আমি ওটাকেই কেটে তার মাংস আপনার জন্য পাঠিয়েছিলাম, কারণ আমার কাছে ওই একটাই ভেড়া ছিল। বাকি সব তো আপনার চাকররা আগেই নিয়ে গিয়েছিল। এরপর রাজা মালিকে ডাকলেন এবং ধমকের সুরে জিজ্ঞেস করলেন, সত্যি করে বল, ওই আঙুরের মুরব্বায় কি মানুষের রক্ত মিশেছিল? হুজুর, একটা ঘটনা ঘটেছিল। যদি প্রাণের অভয় পাই তবে ঘটনাটা বলি। যা, মাফ করলাম। বল, কি ঘটনা ঘটেছিল? রাজা বললেন। মালি বলল, গত বছরের কথা। আমি আপনার জন্যে কিছু বিশেষ আঙুরের লতা বাঁচিয়ে রেখেছিলাম। কে জানে কে রাতের বেলা এসে আঙুর চুরি করে নিয়ে যেত। আমি আঙুর গাছের নিচে বসে চোরের অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখলাম এক লোক আসছে। আমি এক লাঠি দিয়ে জোরে তার মাথায় বাড়ি মারলাম, আর লোকটা ওখানেই পড়ে মরে গেল। আমি ওই গাছের নিচেই গর্ত খুঁড়ে লোকটার লাশ পুঁতে দিলাম। পরের বছর লতাগুলো এমনভাবে বাড়ল আর তাতে এত ফল ধরল যে আল্লাহ মাফ করুক। পাতার চেয়ে বেশি আঙুরের থোকা ছিল, কিন্তু সেগুলোর স্বাদে একটু তফাৎ ছিল। তাই আমি ওগুলোর আঙুর আপনাকে না পাঠিয়ে মুরব্বা বানিয়ে নিলাম। এইভাবে ওই দুই ভাইয়ের কথা সত্য প্রমাণ হল। আর রইল তৃতীয় থালার কথা। সেটাও সত্য ছিল, কারণ ওগুলোর উপর রাজা নিজে রুটি রেখেছিলেন। জানা গেল যে তাদের ভাই একজন রুটি কারিঘর বা বাবুর্চি ছিল। রাজা তিন ভাইয়ের ঘরে গেলেন এবং সালাম বিনিময়ের পর বললেন, তোমরা যা কিছু বলেছ তা সত্য হয়েছে। এই কারণেই তোমরা আমার আরও বেশি পছন্দের হয়ে গেছ। আমার সম্মানিত মেহমানরা, আমার তোমাদের কাছে একটা অনুরোধ আছে। বলুন, তিন ভাই বলল। যদি আপনার আবদার ন্যায়সঙ্গত হয় তবে আমরা তা অবশ্যই পূরণ করব। রাজা বললেন, আমার তিন মেয়ে, কিন্তু কোনো ছেলে নেই। তোমরা এখানেই থেকে যাও, আমি আমার মেয়েদের সাথে তোমাদের বিয়ে দেব। সারা শহরে দাওয়াত দেব এবং 40 দিন পর্যন্ত সবাইকে পোলাও খাওয়াব। আপনার কথা খুব ভালো, নাসের জবাব দিল। কিন্তু আমরা এটা কিভাবে করতে পারি? না তো আমরা কোনো রাজার সন্তান, আর না আমাদের বাপদাদা ধনী লোক ছিল। আপনি আপনার সম্পদ রাজত্ব দিয়ে কামিয়েছেন, আর আমরা পরিশ্রম করা শিখেছি। রাজা তাদের মিনতি করতে লাগলেন এবং বললেন, মানছি আমি একজন রাজা, কিন্তু তোমাদের বাবা তোমাদের পরিশ্রম দিয়ে মানুষ করেছে, এবং এটা খুব গর্বের বিষয় যে তার ছেলেরা এত বাহাদুর। তো তোমাদের বাবা কি আমার চেয়ে কম? আসলে সে আমার চেয়েও ধনী। বাস্তবে আমি এমন মেয়েদের বাবা যাদের সামনে বড় বড় রাজারা মাথা নত করেছে, মিনতি করেছে, প্রস্তাব দিয়েছে। কিন্তু আমি তোমাদের কাছে অনুরোধ করছি যে তোমরা আমার মেয়েদের বিয়ে করো। অবশেষে তিন ভাই রাজি হল। রাজা খুব ধুমধাম করে তার তিন মেয়ের বিয়ে ওই তিন ভাইয়ের সাথে দিয়ে দিলেন, এবং তারপর 40 দিন পর্যন্ত রাজা দাওয়াত খাওয়াতে থাকলেন, আর পুরো শহর দাওয়াত খেতে থাকল। তিন ভাই মহলে থাকতে লাগল। রাজা তার জামাইদের খুব ভালোবাসতেন, এবং সবচেয়ে বেশি ভালোবাসতেন ছোট ভাই নাদালকে। একদিন রাজা নিজের বাগানে এক নালার পাশে শুয়ে আরামে ঘুমাচ্ছিলেন। নাদালও কাছে বসেছিল। হঠাৎ নালার ভেতর থেকে এক বিষাক্ত সাপ বেরিয়ে সামনে এলো। সে রাজাকে কামড় দিতেই যাচ্ছিল। এমন সময় নাদালের নজর পড়ল। নাদাল তলোয়ার বের করল এবং সাপের 2 টুকরো করে দিল। এরপর নাদাল সেই তলোয়ার খাপে ঢোকাচ্ছিল, ঠিক তখনই রাজার ঘুম ভেঙে গেল। নাদালকে এই অবস্থায় দেখে রাজার মনে সন্দেহ ঢুকল, এবং সে মনে মনে ভাবল যে আমার মেয়েকে বিয়ে করে এর দিমাগ আরও বেড়ে গেছে। এ তো আরও লোভী হয়ে গেছে এবং আমাকে মেরে নিজেই রাজা হতে চায়। রাজা উঠে তার উজিরের কাছে গেলেন এবং সব ঘটনা শুনিয়ে দিলেন। উজির অনেকদিন ধরেই তিন ভাইয়ের ওপর জ্বলে পড়েছিল। এখন সে সুযোগ পেল, তাই সে মন ভরে রাজার কাছে তিন ভাইয়ের নিন্দে করল। নামে বদনাম করল। আমার মতামত না নিয়েই আপনি নিজের ইচ্ছায় এই 3 ধোঁকাবাজের সাথে মেয়েদের বিয়ে দিলেন। আর এই নিন, আপনার জামাই আপনাকে খুন করতে চাইছিল। এই ধোঁকাবাজ কোনো না কোনো দিন আপনাকে শেষ করে দেবে, দেখে নেবেন। রাজা উজিরের কথায় কান দিলেন। রাজা হুকুম দিলেন যে নাদালকে জেলে বন্দী করা হোক। নাদালকে জেলে ঢোকানো হলো এবং নাদালের স্ত্রী খুব কষ্টে পড়ে গেল এবং কেঁদে কেঁদে তার খারাপ অবস্থা হলো। একদিন সে তার বাবার সামনে গেল এবং গড়িয়ে পড়ে বলতে লাগল যেন তার স্বামীকে মুক্তি দেওয়া হয়। রাজা হুকুম দিলেন নাদালকে জেল থেকে বের করে তার সামনে আনা হোক। নাদালকে রাজার সামনে হাজির করা হলো। রাজা তাকে উদ্দেশ্য করে বললেন, আমি ভাবতেও পারিনি যে তুমি এত বড় নিমক হারাম হবে।
এবং তুমি আমাকে মেরে ফেলার মতো লোভ কিভাবে করলে? উত্তরে নাদাল রাজাকে একটা তোতার গল্প শোনালো এবং গল্পটা ছিল এরকম। কোনো এক সময় এক রাজা ছিল, তার কাছে একটা খুব সুন্দর তোতা ছিল। রাজা নিজের তোতাকে এত ভালোবাসত যে এক মুহূর্ত তার তোতাকে ছাড়া ভালো লাগতো না। তোতা তার রাজার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো আর রাজার মন ভালো করে দিত। একদিন সে রাজাকে বলতে লাগলো যে আমি হিন্দুস্থানে আমার ভাই বোন আর মা বাবাকে রেখে এসছি, আমার খুব ইচ্ছা করছে তাদের সাথে দেখা করে আসি। এখন আমার আপনার কাছে অনুরোধ যে আপনি আমাকে 20 দিনের ছুটি দিন। 6 দিন যেতে লাগবে আর 6 দিন আসতে, আর 8 দিন আমি আমার ভাই বোন আর আত্মীয়দের সাথে কাটাবো। না, আমি তোমাকে যেতে দেব না। আমি জানি একবার তুমি চলে গেলে আর ফিরে আসবে না এবং আমার মন খারাপ হয়ে যাবে। না রাজামশাই, আমি কথা দিচ্ছি আমি ফিরে আসব। যাই হোক, কোনোভাবে রাজা রাজি হলো। কিন্তু রাজা বললেন, কিন্তু আমি ছুটি দেব 2 সপ্তাহের। তোতা বলল, আচ্ছা ঠিক আছে, আমি কোনোভাবে 2 সপ্তাহের মধ্যে ফিরে আসব। এই বলে রাজা খাঁচা খুলে দিল। তোতা উড়ে খাঁচা থেকে বের হলো এবং দক্ষিণের দিকে উড়ে চলল, আর রাজা পিছনে দাঁড়িয়ে তোতাকে দেখতে থাকল। এখন রাজা নিশ্চিত ধরে নিল যে তোতা আর ফিরে আসবে না। 6 দিনের মধ্যে তোতা হিন্দুস্থান পৌঁছে গেল এবং সে কোনোভাবে তার মা বাবাকে খুঁজে বের করল। বেচারা এত খুশি ছিল যে বলার মতো না। সে সব দিকে উড়ে বেড়াতো আর নানা রকম গান গাইত, নিজের মা বাবা আর ভাই বোনদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো। আর সে টেরও পেল না যে 2 দিন কিভাবে কেটে গেল এবং আবার বন্দি দশায় ফেরার সময় হয়ে এলো। 6 দিন তার যেতে লেগেছিল আর 2 দিন সে নিজের বাড়ি কাটালো। এখন 6 দিন তার ফিরতে লাগবে এবং এভাবে তার সময় শেষ হয়ে যাবে। অর্থাৎ রাজা যে 2 সপ্তাহের ছুটি দিয়েছিল, কিন্তু বেচারা তোতার নিজের মা বাবা আর ভাই বোনদের ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। খুশির দিন চোখের পলকেই কেটে গিয়েছিল আর পাহাড় সম দুঃখের দিন শুরু হতে যাচ্ছিল। তার সব আত্মীয় ভাই বোন মা বাবা সবাই জমা হয়েছিল। সবাই তাকে বোঝাচ্ছিল যেন সে ফিরে না যায়, কিন্তু তোতা বলল, না, আমি কথা দিয়ে এসছি, আমি কিভাবে কথার বরখেলাফ করি? এক তোতা বলল, আরে তুমিও কি ওয়াদা করো? তুমি কি কখনো কোনো রাজাকে ওয়াদা পূরণ করতে দেখেছ? যদি তোমার রাজা এতটাই দয়ালু আর দানশীল হতো তবে তোমাকে 14 বছর আটকে রাখার পর মাত্র 2 সপ্তাহের ছুটি দিত না। তুমি কি দুনিয়ায় এজন্যেই এসেছ যে খাঁচায় বন্দী থাকবে? কারো মনোরঞ্জনের জন্য নিজের স্বাধীনতাকে হাতছাড়া করো না। রাজা আর সিংহের কাছে থাকা বোকামিও আবার বিপজ্জনকও। কিন্তু তোতা কারো কথা মানল না এবং ফেরার জন্য তৈরি হলো। এখন তার মা বলল, যদি তুমি ফিরেই যাও তবে একটা কথা শোনো, আমাদের এখানে এক ধরনের ফল হয়, অমৃত ফল। কেউ ওটা খেলে বুড়ো জোয়ান হয়ে যায়। তুমি ওখান থেকে সেই ফল রাজার জন্য নিয়ে যেও এবং তাকে অনুরোধ করো যেন সে তোমাকে আজাদ করে দেয়। হতে পারে রাজার মনের ন্যায় বিচার জেগে উঠবে এবং সে তোমাকে মুক্তি দেবে। সবাই তার কথায় সায় দিল এবং কিছু তোতা নিয়ে অমৃতের 3টি ছোট ছোট ফল পেড়ে আনলো। তোতা ফলগুলো নিল এবং সবাই তোতাকে বিদায় জানালো। তোতা উত্তরের দিকে উড়ে অদৃশ্য হয়ে গেল। 6 দিনের মধ্যে সে তার গন্তব্যে পৌঁছে গেল। সে তার আনা ফলের গুণাগুণ রাজাকে বলল। রাজা শুনে খুব খুশি হল। সে একটা ফল নিজের স্ত্রীকে দিল এবং 2টি ফল নিজে খাওয়ার জন্য নিজের কাছে বাটিতে রেখে দিল। ওদিকে উজিরের মনে লোভ জেগে উঠল। উজির রাজাকে বলল, রাজামশাই, আপনি এই ফল এখনই খাবেন না, আগে ভালো করে পরীক্ষা করে নিন যে আপনার কোনো ক্ষতি না হয়। উজিরের কথা রাজার পছন্দ হল। তারপর উজির রাজার নজর এড়িয়ে ফলের মধ্যে হালকা বিষ মিশিয়ে দিল এবং পরীক্ষার জন্য 2টি ময়ূর আনা হলো। ওই ফল ময়ূরদের খাওয়ানো হলো। ময়ূর ওখানেই পড়ে মরে গেল। দেখলেন, উজির বলল, যদি আপনি এই ফল খেতেন তবে আপনার কি হাল হতো? রাজা খুব দুঃখের স্বরে বললেন, ব্যাস, আমি মারা যেতাম। তারপর রাজা খাঁচার ভেতর থেকে তোতাকে বের করলেন এবং তার ঘাড় মোটকে দিলেন। ব্যাস, বেচারা তোতা এটাই পুরস্কার পেল। এর কিছুদিন পর এভাবেই দিন কাটল এবং একদিন রাজার এক বুড়োর উপর রাগ হল। তখন রাজা ওই অমৃতের যে একটা ফল বেঁচে ছিল, রাজা হুকুম দিলেন সেই ফল ওই বুড়োকে খাইয়ে দিতে। যেই ওই ফল বুড়োকে খাওয়ানো হলো, তারপর আর কি, দেখতে দেখতে নতুন করে ওই বুড়োকের মাথায় কালো কালো চুল গজে উঠল, মুখে নতুন দাঁত উঠল আর চোখে যুবকদের মতো দীপ্তি চলে এলো। দেখতে দেখতে সেই 70 বছরের বুড়ো 20 বছরের যুবক হয়ে গেল। এখন রাজা বুঝতে পারল যে রাজা অকারণে ওই তোতার প্রাণ নিয়েছে। গল্প শেষ করার পর নাদাল রাজাকে উদ্দেশ্য করে বলল, এখন আমি আপনাকে সেই ঘটনা বলছি যা সেই সময় বাগানে ঘটেছিল। নাদাল বাগানে গেল এবং সাপের সেই 2 টুকরো উঠিয়ে আনলো যা নাদাল কেটেছিল। রাজা যখন এটা দেখলেন তখন রাজা নিজের কাজের জন্য খুব লজ্জিত হলেন এবং নাদালের কাছে ক্ষমা চাইতে লাগলেন। নাদাল বলল, হুজুর, আমাদের 3 ভাইকে অনুমতি দিন, আমরা 3 ভাই নিজের দেশে ফিরে যাই। মনে হচ্ছে রাজাদের সাথে সততা এবং শান্তিতে থাকা যায় না। রাজা অনেক অনুনয় বিনয় করলেন, অনেক হাত জোড় করলেন, কিন্তু 3 ভাই রাজি হল না। আমরা 3 ভাই দরবারি হয়ে এই মহলে থাকতে পারব না, আমরা আমাদের পরিশ্রমের জোরে বাঁচব, কিন্তু আমার মেয়েরা তোমাদের সাথে যাবে না। রাজা বললেন, এরা নিজের বাড়িতেই থাকবে। এটা শুনে 3 রাজকন্যা এক সুরে বলে উঠল, না, আমরা আমাদের স্বামীদের থেকে আলাদা
আলাদা হব না। এটা শুনে রাজা হতভম্ব হয়ে গেল এবং না চাইতেও সবাইকে যাওয়ার অনুমতি দিয়ে দিল। 3 ভাই তাদের স্ত্রীদের নিয়ে নিজের দেশে নিজের ঘরে ফিরে এলো এবং নিজেদের পরিশ্রমের জোরে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টে জানান আপনারা ভিডিওটি কোথা থেকে দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।